আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি শাওলিন সকার নামে একটি সিনেমা। আমরা ছোটবেলায় এটাকে কুংফু ফুটবল নামে চিনতাম। তো গল্প শুরু হয় একটি ফুটবল খেলার মাঠকে দেখিয়ে, যেখানে মিস্টার ফাং জাতীয় দলের একজন বিখ্যাত ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি এত ভালো খেলতেন যে দর্শকরা তাকে ভালোবেসে গোল্ডেন লেগ নামে উপাধি দিয়েছিল, এবং তার ফাং নামটি থেকে গোল্ডেন লেগ নামটি বেশি জনপ্রিয়। যাই হোক, আমরা দেখি গোল্ডেন লেগকে ট্রাইব্রেকারের শেষ গোলটি করতে হবে। এই গোলের উপরেই নির্ভর করছে তাদের জয় পরাজয়। কিন্তু খেলার আগে সে তার টিমমেট হাংয়ের কথায় টাকার লোভে পড়ে এই ম্যাচ হেরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাই সে এই প্ল্যান্টিক শট মিস করে, যার কারণে তাদের টিম হেরে যায়। আর তখন স্টেডিয়ামে থাকা দর্শকরা তার উপর ব্যাপক ক্ষেপে যায়। তখন রাগের মাথায় দর্শকরা এসে গোল্ডেন লেগকে অনেক খারাপভাবে মারতে থাকে এবং তার একটা পা ভেঙে দেয়। আর এই দৃশ্য দেখে তার টিমমেট হাং অনেক খুশি হয়ে যায়। তখনই ফ্ল্যাশব্যাক থেকে সিন বর্তমানে চলে আসে। আমরা দেখি বর্তমান সময়ে হাং নামের সেই ফুটবল প্লেয়ারটি এখন অনেক ধনী এবং সফল। সে এখন টিম ইভিলের মালিক। আর অন্যদিকে গোল্ডেন লেগ গোল মিস করে সে 20 বছর আগেই নষ্ট করেছিল তার কেরিয়ার। বর্তমানে গোল্ডেন লেগ ল্যাংড়া অবস্থায় হাংয়ের গোলামি করছে। হাং গত 20 বছর ধরে গোল্ডেন লেগকে আশায় রেখেছে যে সে তাকে কোচ বানাবে। তো আজকে যখন গোল্ডেন লেগ তাকে বলে আমি কোচ হতে চাই, আমি এখন পুরোপুরি রেডি, তখন হাং তাকে বলে আমার কোনো কোচের প্রয়োজন নেই। আর তুই কিভাবে ভাবলি তোর মতো ল্যাংড়াকে আমি আমার দলের কোচ বানাবো? তোর কাছে এখন একটা ভরি ছাড়া আর কিছুই নেই। এগুলো বলে সে তাকে চলে যেতে বলে। তখন গোল্ডেন লেগ বলে আজ আমার এমন পরিস্থিতির জন্য তুমিই দায়ী। তুমি বলেছিলে ওই গোলটি যেন আমি না করি, কারণ তুমি আমাকে প্রমিস করেছিলে ওই গোলটি না করলে আমাকে একটা ভালো পজিশনে নিয়ে যাবে। তোমার কারণে আমি আমার একটি পা হারিয়েছি। এইসব কথা শুনে হাং আস্তে আস্তে বলে তোর এইসব কথা এখন আর কেউ বিশ্বাস করবে না। আর তাছাড়া সেদিন তোর পা আমার লোকেরা ভেঙেছিল, কোনো দর্শকরা ভাঙেনি। তখন গোল্ডেন লেগ তার ভুল বুঝতে পারে এবং মন খারাপ করে সেখান থেকে চলে আসে। রাস্তা দিয়ে যাওয়ার সময় সে টিভিতে ফুটবল খেলা দেখতে পায় এবং সেখানে দাঁড়িয়ে খেলাটি দেখতে থাকে। তখন তার পেছন থেকে একজন বলে ওঠে ওদের কিক মারার কৌশলটি ভুল, পায়ের জোর কম। তখন গোল্ডেন লেগ পেছনে তাকায় এবং একটি ছেলেকে দেখতে পায় যে প্লাস্টিকের ব্যাগের উপরেই এক্সারসাইজ করছিল। গোল্ডেন লেগ তার কাছে এসে জিজ্ঞেস করে তুমি কি বললে? ছেলেটি তখন বলে ওদের কিক মারার কৌশলটি ঠিক না, আর আমি এই জিনিসটি আমার গুরুর কাছ থেকে শিখেছি। আর তখন আমরা বুঝতে পারি এই ছেলেটি কুংফু জানে, আর এই ছেলেটি আমাদের সিনেমার হিরো, যার নাম সিং। তখন গোল্ডেন লেগ তাকে বলে তুমি কি বলতে চাচ্ছ? সিং বলে আমি চাই প্রতিটি মানুষ কুংফু শুধু মারামারির জন্য নয়, বরং জীবনের প্রতিটি কাজের জন্য কুংফু ব্যবহার করুক। কিন্তু গোল্ডেন লেগ তার এইসব কথায় কোনো পাত্তা দেয় না। তখনই তাদের পাশ দিয়ে একটি মেয়ে হেঁটে যাওয়ার সময় কলার খোসায় স্লিপ খেয়ে মাটিতে পড়ে যায়। তখন সিং বলে আজ যদি এই মেয়েটি কুংফু জানতো তাহলে সে কলার খোসায় স্লিপ খেয়ে পড়ে যেত না, বরং উল্টো ঘুরপাক দিয়ে আবার দাঁড়িয়ে যেত। তাই আমি চাই তুমি আমার কাছ থেকে কুংফু শেখো। তখন সিং গোল্ডেন লেগের হাতে একটি ভিজিটিং কার্ড ধরিয়ে দেয়। গোল্ডেন লেগ তার এইসব পাগলামো কথাবার্তা শুনে তার হাতে থাকা ড্রিঙ্কসের ক্যানে সেই ভিজিটিং কার্ডটি ঢুকিয়ে দিয়ে তার দিকে ছুঁড়ে মারে। আর সিং ওই ক্যানে এত জোরে একটি লাথি মারে যে সেটি আকাশে গিয়ে হারিয়ে যায়। কিন্তু এটা দেখেও গোল্ডেন লেগ ইমপ্রেস হয় না। সে তাকে পাগল বলে সেখান থেকে চলে যায়। আর সিংও প্লাস্টিকের ব্যাগটি নিয়ে সেখান থেকে চলে যায়। সে খুবই গরিব। সে রাস্তা থেকে আবর্জনা প্লাস্টিক কুড়িয়ে সেগুলো বিক্রি করে একবেলার খাবার জোগাড় করত, কিংবা কোনো কোনো সময় সে সেটাও ম্যানেজ করতে পারতো না। রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিরই একটি কন্টেইনার নিচে পড়ে যায়। এরপর সেই ব্যক্তি সিংয়ের কাছে সাহায্য চাইলে সে এক লাথি দিয়ে কন্টেইনারটি উপরে তুলে দেয়। মূলত শাওলিন কুংফু সিংয়ের পা অনেক শক্তিশালী, সেই জন্য তাকে স্টিল লেগ নামে উপাধি দেওয়া হয়েছিল। আর এতক্ষণ আমরা তাকে সিং নামে ডাকলেও এখন থেকে আমরা তাকে স্টিল লেগ নামে ডাকবো। এরপর সে একটি রুটির দোকানের সামনে যায় আর সেখানে একটি মেয়েকে গোল গোল রুটি বানাতে দেখে। এই মেয়েটি মূলত কুংফুর মাধ্যমে রুটি বানায়, আর সে যে রুটিগুলো বানায় সেগুলো খেতেও খুবই টেস্টি। আর এই মেয়েটি হচ্ছে আমাদের গল্পের নায়িকা, যার নাম মই। তো স্টিল লেগ তার এই কুংফু স্টাইলে রুটি বানানো দেখে তার কাছে যায় আর তাকে বলে বাহ, তুমি তো অনেক ভালো কুংফু জানো, আর তুমি দেখতেও অনেক সুন্দর। স্টিল লেগ এইসব পাম মেরে ফটাফট দুটো রুটি খেয়ে ফেলে। মুইয়ের চেহারায় ছিল অনেক ব্রণের দাগ, তাই তাকে দেখতে বিচ্ছিরি লাগতো। মুই বুঝতে পারে এই ছেলেটি তাকে মিথ্যা বলছে। মুই তখনই তাকে বলে তুমি 2টা রুটি খেয়েছো, এখন আমাকে $1 দিয়ে এখান থেকে বিদায় দাও। কিন্তু স্টিল লেগের কাছে 2টো রুটির দাম ছিল না। সে কিছু টাকা দেয় আর বলে বাকি টাকা সে কাল এসে দেবে। কিন্তু মেয়েটি তখনই টাকা দিতে বলে।
তখন স্ত্রীর লেগ টাকার বদলে তাকে তার ছেঁড়া জুতোগুলো দিয়ে বলে, আমার এই জুতোগুলো তোমাকে দিয়ে গেলাম, কাল টাকা দিয়ে এগুলো ছাড়িয়ে নিয়ে যাব। এরপর সে আরেকটি রুটি নিয়ে সেখান থেকে চলে যায়। আর মই নিরুপায় হয়ে তার ছেঁড়া জুতোগুলো ডাস্টবিনে ফেলে দেয়। তখন দোকানের মালিক এসে মেয়েটিকে বলে, ওই ছেলেটি কি টাকা দিয়েছে? তখন মুই বলে, হ্যাঁ দিয়েছে। আমরা বুঝতে পারি মুই হয়তো নিজের পকেট থেকে টাকাটা দিয়ে দিবে। এরপর স্টিল লেগ চলে যায় তার এক বড় ভাইয়ের কাছে। সেও শাওলিন কুংফু জানে, অর্থাৎ সেও স্টিল লেগের সাথে কুংফু শিখেছে। আর এই ব্যাটার মাথা ছিল লোহার মতো শক্ত। তার মাথায় যে কোনো কিছু দিয়ে আঘাত করলেও সে কোনো ব্যথা পায় না। সে আয়রন হেড নামে পরিচিত। তখন স্টিল লেগ আয়রন হেডকে বলে, চলো আমরা গান গেয়ে মানুষকে বুঝাই যে কুংফু কতটা গুরুত্বপূর্ণ আমাদের সমাজের জন্য। এরপর সে তার কথায় রাজি হয়। তাই তারা দুজন মিলে একটি বারে গিয়ে কুংফু স্টাইলে গান গায়, মানে কুংফুকে আধুনিক করার চেষ্টা করছে। বেটারা গানের মধ্যে বলে, আমাদের একজনের পা হচ্ছে স্টিল লেগ, আরেকজনের মাথা হচ্ছে আয়রন হেড। এমন মরা মানুষের মতো গান শুনে সেখানে থাকা মানুষরা তাদের মাথা আর পা পরীক্ষা করতে চলে আসে। কিন্তু আয়রন হেড মনে করে স্টিল লেগের মাথায় মারে, আর স্টিল লেগ মনে করে আয়রন হেডের পায়ে মারে। আর তারা দুইজন বেদম মার খায়। তখন স্টিল লেগ বলে, তোমাদের একদিন মাঠে নিয়ে গিয়ে মারব। অন্যদিকে গোল্ডেন লেগ একটি দেওয়ালে হিসু দেওয়ার সময় দেখতে পায় দেওয়ালের ভেতরে সেই ক্যানটি ঢুকে আছে, যে ক্যানটিকে স্টিল লেগ ওই দিন লাথি মেরে আকাশে উড়িয়ে দিয়েছিল। তখন সে মনে মনে ভাবতে থাকে, কতটা শক্তিশালীভাবে আসলে এই ক্যানটি দেওয়ালে ঢুকে পুরো দেওয়াল ফাটল ধরিয়ে ফেলেছে। তখন সে ক্যানটিকে দেওয়াল থেকে টেনে বের করে, আর সাথে সাথে পুরো দেওয়ালটি হুড়মুড় করে ভেঙে যায়। আর দেওয়ালের অপর প্রান্তে স্টিল লেগকে দেখা যায়, যে ওই বারের ছেলেগুলোর সামনে দাঁড়িয়েছিল, যারা তাকে আর আয়রন হেডকে সেই দিন বারে মেরেছিল। তখন স্টিল লেগ তাদেরকে তার কাছে মাপ চাইতে বলে। এইটা শুনে তারা তাকে নিয়ে অনেক হাসাহাসি করে। যখন স্টিল লেগ তাদেরকে মারতে শুরু করে, তখনই তাদের দলের একজন বলে, তুমি মারামারিতে কুংফু ব্যবহার করতে পারবে না। তখন স্টিল লেগ হাত পা ব্যবহার না করেই সেখানে থাকে একটি ফুটবল দিয়ে তাদেরকে অস্থির লেভেলের পিটুনি দেয়। এমন কঠিন লেভেলের মায়ের দেখে গোল্ডেন লেগ হা হয়ে তাকিয়ে থাকে। স্টিল লেগ তাদেরকে মারার পর তাদের একজনের কাছ থেকে কিছু টাকা নিয়ে ফলের জুস কিনে খাচ্ছিল। তখন গোল্ডেন লেগ তার কাছে এসে তার পা দেখতে চায়, আর স্টিল লেগ তার পা দেখায়। গোল্ডেন লেগ তার পায়ে থুতু মেরে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে বলে ওঠে, এটা তো নর্মাল পায়ের মতোই। তখন স্টিল লেগ বলে, এটা শাওলিনের লোহার পা। অর্থাৎ সে বোঝাতে যাচ্ছে যে তার গুরু তাকে কঠিন ট্রেনিং দিয়ে এই নর্মাল পাকে লোহায় পরিণত করেছে। কিন্তু আজকে তার সেই কুংফু গুরু আর নেই, মানে সে মারা গিয়েছে। যাই হোক, তখন স্টিল লেগ তাকে বলে, আমি তোমাকে কোথায় যেন দেখেছি। তখন গোল্ডেন লেগ তার সব কথা খুলে বলে যে সে একসময় বড় মাপের ফুটবল খেলোয়াড় ছিল, কিন্তু সে তার ভুলের জন্য তার পা হারিয়েছে। এসব কথা শোনার পর স্টিল লেগ বলে, তুমি তো অনেক বড় মাপের খেলোয়াড় ছিলে, আমিও তোমার মতো ফুটবল খেলা শিখতে চাই। তখন গোল্ডেন লেগ এটা শুনে অনেক খুশি হয়ে যায়, কারণ সে তো এমন কাউকেই খুঁজছিল। তখন সে বলে, হ্যাঁ অবশ্যই, তুমি অনেক ভালো ফুটবল খেলতে পারবে, আর সেই সাথে তুমি তোমার শাওলিন কুংফু ফুটবলে কাজে লাগাতে পারবে। তারপর গোল্ডেন লেগ তার পায়ের দিকে তাকিয়ে বলে, এটার জন্য তো তোমার জুতোর প্রয়োজন, তোমার পায়ে তো কোনো জুতো নেই। তখন স্টিল লেগ ওই রুটির দোকানে যায় এবং মুয়ের কাছ থেকে জুতোগুলো ফেরত চায়। তখন মুই বলে, জুতোগুলো অনেক নোংরা ছিল, তাই আমি সেগুলোকে ডাস্টবিনে ফেলে দিয়েছি। এইটা শুনে স্টিল লেগ উদাস হয়ে ফিরে আসছিল। তখনই পেছন থেকে মুই তাকে ডাক দিয়ে জুতোগুলো তার দিকে ছুঁড়ে দেয়। আর স্টিল লেগ জুতোগুলো দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ জুতোগুলো সেলাই করে একদম পারফেক্ট করে রেখেছিল সে। তখন স্টিল লেগ অনেক খুশি হয়ে যায়। তখন গোল্ডেন লেগ তাকে বলে, আমার তো 11 জন লোক লাগবে পুরো একটি ফুটবল টিম গঠন করতে। এই কথা শুনে স্টিল লেগ পূর্বে যাদের সাথে শাওলিন কুংফু শিখেছিল, গোল্ডেন লেগকে সাথে নিয়ে এক এক করে তাদের বাসায় যায়। সবার প্রথমে তারা আয়রন হেডের কাছে যায়, কিন্তু আয়রন হেড তাকে দেখে উল্টো পাল্লাতে থাকে এবং বলে, ভাই তুমি আমাকে মাফ করো, তোমার কারণে এই কুংফুকে ফেমাস করতে গিয়ে সেদিনকে ধোলাটায় না খেলাম, যার ফলে আমার চাকরিটাও চলে গিয়েছে, আমি আর এগুলোর মধ্যে নাই। এরপর তারা আরেক বন্ধুর বাসায় যায়। প্রথমে সেই ব্যক্তি গোলকিপার হতে রাজি হলেও যখন সে শোনে কুংফুর মাধ্যমে ফুটবল খেলতে হবে, তখন সে বলে, কুংফুর মতো এত মহান প্রতিভাকে ফুটবলে কাজে লাগানো বোকামি ছাড়া আর কিছুই না। সেও তাদের ফেরত পাঠিয়ে দেয়। এরপর তারা আরেকজনের সাথে দেখা করতে তার অফিসে চলে যায়। তখন তাকে দুইজন মিলে ফুটবল খেলার কথা বললে তখন সে ক্যালকুলেটর বের করে হিসাব করে বলে, আমরা যদি ফুটবল খেলি তাহলে আমাদের জেতার সম্ভাবনা মাত্র 0%। তারপর সেও তাদের মানা করে দেয়।
এরপর নিরুপায় হয়ে তারা আরেক বন্ধুর কাছে যায়। তাকেও ফুটবলের কথা বললে সে বলে, আমি যখন তোমাদের সাথে শাওলিন শিখতাম তখন আমি অনেক চিকন ছিলাম। গুরু মারা যাওয়ার পর অনেক দিন কুংফু প্র্যাকটিস করিনি, আর এখন অনেক মোটা হয়ে গিয়েছি, আমার দ্বারা এসব ফুটবল হবে না। সেও তাদের মানা করে দেয়। এরপর তারা দুইজন শেষ বন্ধুর কাছে যায়। সে মূলত একটি হোটেলে থালা বাসন মাজার কাজ করত। স্টিল লেগ তাকে যখন ফুটবল খেলার কথা বলে সে উল্টো স্টিল লেগকে ধাওয়া মেরে তাকে তাড়িয়ে দেয়। স্টিল লেগ চলে আসার পর তার সব বন্ধুরা তাদের একটি পুরাতন ছবি দেখে নিজেদের সিদ্ধান্ত বদলে ফেলে। স্টিল লেগ আর গোল্ডেন লেগ মন খারাপ করে তারা যখন ছাদে বসেছিল তখনই তারা দেখতে পায় তাদের সকল বন্ধুরা ভাবসাপ নিয়ে একদম সেজে গুজে তাদের টিমে যোগ দেওয়ার জন্য চলে এসেছে। তবে তারা কুংফুতে ভালো থাকলেও ফুটবলের কিছুই জানতো না। তো এর জন্য গোল্ডেন লেগকে অনেক কষ্ট করতে হবে, তাদের সবাইকে প্র্যাকটিস করাতে হবে। এরপর গোল্ডেন লেগ তাদের সবাইকে ট্রেনিং দেওয়ার জন্য একটি মাঠে নিয়ে যায়, কিন্তু বল পাওয়ার সাথে সাথে কে আগে নেবে তার জন্য কারাকারি করতে থাকে। তখন স্টিল লেগ বলটাকে এমন একটি কিক মারে যেটা আকাশে গিয়ে হারিয়ে যায়। এদিকে তারা সবাই বল নিচে পড়ার জন্য অধীর আগ্রহে বসে অপেক্ষা করতে থাকে। এরপর গোল্ডেন লেগ তাদের ফুটবল সম্পর্কে আরও কিছু টিপস দেয়, আর স্টিল লেগকে আপাতত ম্যাচ খেলতে নিষেধ করে। স্টিল লেগ বলে, আমি খেলতে চাই, কিন্তু গোল্ডেন লেগ বলে, তুমি সবার আগে তোমার লাথি মারাটাকে কন্ট্রোল করো, যে কত জোরে লাথি মারতে হবে বা কোথায় লাথি মারতে হবে। তো এর জন্য গোল্ডেন লেগ স্টিল লেগকে প্র্যাকটিস করার জন্য ডিম দেয়, আর এই ডিম দিয়েই স্টিল লেগ তার লাথি মারাকে নিয়ন্ত্রণ করতে শিখে যায়। এরপর কোচ দেওয়ালে দাগ দিয়ে সেখানে তাকে বল মারার প্র্যাকটিস করতে বলে। এখন স্টিল লেগের লাথি এতটাই পারফেক্ট আর নিখুঁত হয় যে তার এক একটা কিকে ভূমিকম্পের মতো সব কাঁপতে থাকে। সবাই দেখে বলে ও একাই ম্যাচ জিতাতে পারবে, কিন্তু গোল্ডেন লেগ বলে না, জেতার জন্য একটা টিম ওয়ার্ক লাগে, আর এর জন্য তোমাদের সবাইকে ওর মতো ভালো হতে হবে। এরপর সবাই ফুটবল খেলায় পারদর্শী হয়ে যায়। তখন পাড়ার লোকাল ছেলেদের সাথে একটি ফুটবল ম্যাচ আয়োজন করে। ওরাও মোটামুটি কুংফু জানতো। তখন স্টিল লেগ ভাবে এরা নিশ্চয় ভদ্র খেলোয়াড়, কিন্তু খেলা শুরু হওয়ার আগেই দেখা যায় তাদের প্যান্টের ভেতর থেকে স্লাইরেন্স, হাতুড়ি ইত্যাদি বের হচ্ছে। মানে এরা পায়ের খেলার চেয়ে হাতের খেলায় বেশি পারদর্শী। তো এটা দেখে সবাই তার দিকে তাকিয়ে থাকে। এরপর সে বলে, আমি একজন মেকানিক, তাই এটা সবসময় আমার সাথেই থাকে। একটু পর ম্যাচ শুরু হয়। খেলা শুরু হওয়ার সাথে সাথেই পাড়ার টিম বলে কিক দেওয়ার থেকে তাদেরকেই বেশি কিক দিতে থাকে। তারা এক এক করে সবগুলোকে বেদম মারতে থাকে। মার খেয়ে সবাই মাটিতে বেহুশ হয়ে পড়ে থাকে। গোল্ডেন লেগ স্টিল লেগকে গিয়ে বলে, এত ছোট্ট একটা টিমের সাথে তোমরা পারছো না, তাহলে কিভাবে আমরা সুপার কাপ জিতবো? তখন স্টিল লেগ বলে, ওরা তো যুদ্ধ করছে, ফুটবল খেলছে না। কোচ তখন বলে, ফুটবল খেলাও একটা যুদ্ধ। তখন অন্য দলের প্লেয়াররা তাদেরকে নিয়ে নানানভাবে অপমান করতে থাকে। তারপর হঠাৎ কোনো এক অজানা শক্তি তাদের ভেতরে চলে আসে। আসলে তাদের সবার ভেতরে শাওলিন কুংফু পাওয়ার চলে আসে। এতদিন প্র্যাকটিস না করার কারণে তাদের এই শক্তিগুলো জং পড়ে গিয়েছিল। এবার হঠাৎ তাদের এই শক্তি দেখে বিপক্ষ টিম ভয় পেয়ে যায়, আর এরপরে শুরু হয় আসল খেলা। তখন আমরা স্টিল লেগের দলের বাকিদের নাম জানতে পারি। আয়রন হেড তার মাথা দিয়ে উদ্যম মধ্যম দোলায় দিতে থাকে, আর এই মোটু হচ্ছে লাইট ওয়েট, যেখানে আকাশে উড়ে উড়ে বলে কিক দিয়ে সবাইকে উড়িয়ে দেয়। আর এই হলো আমাদের আয়রন শার্ট, যে তার পেটে সব কিছু আঠার মতো লাগিয়ে রাখতে পারত। হুকিং লেগ নামের এই কুংফু মাস্টার দুই পায়ে বল নিয়ে সার্কাস খেলার ওস্তাদ। আর সর্বশেষ তাদের গোলকিপার হলো লাইটিং হ্যান্ড, সে যে কোনো কিছু খুব দ্রুত ক্যাচ নিতে পারত। এরপর তারা সবাই মিলে কুংফু স্টাইলে ফুটবলের মাধ্যমে তাদের বেদরুম মারতে থাকে। মার খেয়ে তারা সবাই মাঠ থেকে পালিয়ে যায়। তখন এটা দেখে গোল্ডেন লেগ অনেক খুশি হয়ে যায়, আর বলে, এবার আর আমাদের সুপার কাপ জেতাতে কেউ ঠেকাতে পারবে না, তোমরা পুরো দুনিয়ায় নাম করবে, আমরা খুব শীঘ্রই ধনী হব। আর তখনই যে টিম মাত্র মার খেয়ে মাঠ ছেড়ে পালিয়েছিল তাদের মধ্যে থেকে কয়েকজন এসে কুংফু মাস্টারদের কাছে মাপ চায় আর তাদের সাথে খেলতে চায়। আর তখন তাদের 11 জনের টিম হয়ে যায়। এদিকে হাং নামের ওই লোকটিকে দেখা যায়। তার টিম ইভিল পানির নিচে ফুটবল প্র্যাকটিস করছিল। বোঝাই যাচ্ছে এই টিম মারাত্মক লেভেলের শক্তিশালী, এবং গত কয়েক বছর ধরে তাদেরকে কেউ হারাতে পারেনি। এবার গোল্ডেন লেগ তার টিম নিয়ে হাংয়ের কাছে হাজির হয় আর বলে, আমার টিমকে তোমার টুর্নামেন্টে এন্ট্রি করিয়ে নাও প্লিজ। হাং প্রথমে তাকে নিষেধ করে, কিন্তু যখন হাং তার টিম দেখে তখন তাদের নিয়ে অনেক মজা করতে থাকে এবং বলে, তোমার টিমে তো প্লেয়ারের চাইতে রোগী বেশি। তাদের দেখে হাং জোরে জোরে হাসতে হাসতে বলে,
এই টিম নিয়ে কোনোদিনও তুমি জিততে পারবে না। আর তাছাড়া এরা অনেক মজা দেবে দর্শকদের। মজা ছাড়া কি আর খেলা জমে? ঠিক আছে, আমি তোমাদের এন্ট্রি করিয়ে নেব। এটা শুনে স্টিল লেক এবং তার টিম অনেক খুশি হয়ে যায়। সেই দিন রাতের বেলায় স্টিল লেক মুইয়ের সাথে দেখা করতে যায় এবং সে মুইকে নিয়ে একটি শপিং মলের ভেতরে যায়। সে মুইকে মলটা ঘুরিয়ে দেখায় আর বলে কিছুদিন পরে সে অনেক বড় ফুটবলার হয়ে যাবে আর তখন তার কাছে অনেক টাকা থাকবে। এখন আমি তোমাকে কিছু কিনে দিতে না পারলেও তখন তুমি যা চাইবে আমি তাই কিনে দেব, কারণ তুমি যদি আমার জুতো ঠিক করে না দিতে তাহলে আমি কখনোই ফুটবল খেলতে পারতাম না। এই কথা শুনে মুই বলে আমার কিছুই লাগবে না, তুমি শুধু আমাকে স্টিকার কিনে দিও। তখন স্টিল লেক বলে তোমার আরও অনেক বড় কিছু চাওয়া উচিত ছিল, আমি তো অনেক টাকার মালিক হব। তখন স্টিল লেক মুয়ের মুখ থেকে চুল সরিয়ে বলে তোমার ব্রণের জন্য চুল দিয়ে মুখ ঢেকে রাখার কোনো দরকার নেই, তুমি দেখতে অনেক সুন্দর। তখন তার কাছে একটা লোক এসে বলে তুমি আমাকে প্রমিস করেছিলে আমি যদি তোমাকে এই মেয়েকে নিয়ে শোরুমে ঢুকতে দেই তাহলে তুমি এই ফ্লোরটা পরিষ্কার করে দেবে। মানে বুঝতেই পারছো তার কি একটা পরিস্থিতি। এরপর সে মুইকে চলে যেতে বলে আর নিজে ওই শোরুমের ফ্লোর পরিষ্কার করতে শুরু করে। পরের দিন টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে গেলে তারা দেখতে পায় ঝাড়ুদার ছাড়া সেখানে আর কোনো দর্শক নেই। অন্যদিকে তাদের বিপক্ষ টিম তাদের নিয়ে অনেক হাসাহাসি করতে থাকে। কিন্তু খেলা শুরু হয়ে যাওয়ার সাথে সাথেই স্টিল লেক এক শটে গোল দিয়ে দিলে তাদের চোখ কপালে উঠে যায়। পরের বারও কোনো কিছু বুঝে ওঠার আগেই আবার গোল হয়ে যায়। এবার তারা বুঝতে পারে যে এই টিম কোনো মজা করা টিম না, তারাও এবার জোর দিয়ে খেলতে শুরু করে। কিন্তু শাওলিন টিম তাদের কোনো চান্সই দেয় না। এবার তারা শুধু বল নয়, তাদের প্লেয়ার সহ গোল দিতে থাকে। এইভাবে তারা 40টা গোল দিয়ে এই ম্যাচ জিতে যায়। আর অন্যদিকে হাং এই নিউজ শুনতে পেয়ে পুরাই অবাক হয়ে যায়। এরপর তাদের বাকি ম্যাচগুলো শুরু হয়ে যায়। এই ম্যাচেও শাওলিন মারাত্মক স্কিল দেখিয়ে গোল করতে থাকে। কেউ আকাশে উড়ে উড়ে গোল করে, কেউ বল পেটে রেখে গোল করে, আবার কেউ পা দিয়ে সার্কাস খেলে এই ম্যাচগুলো জিতে যায়। তাদের খেলা দেখে পুরো মিডিয়া তাদের পেছনে লেগে যায়। তারা রাতারাতি অনেক জনপ্রিয় হয়ে যায়। এখন তারা বিভিন্ন কোম্পানির স্পন্সরের অফারও পায়। এছাড়া বিখ্যাত জুতার ব্র্যান্ড পোমা তাদের জন্য জুতার দোকানে একদম ফ্রি করে দেয়। রাতে সবাই মুয়ের দোকানের সামনে পুরাতন জুতা ফেলে দিয়ে নতুন জুতা পরে নেয়। তখন স্টিল লেকের সাথে মুয়ের দেখা হয়। মুইকে দেখে স্টিল লেক পুরাই অবাক হয়ে যায়। ভাইরে ভাই, কি মেকআপটাই না করেছে। সবাই সেখানে খুব ভালো সময় কাটায়। এরপর স্টিল লেক আর মুই একটু দূরে একটা গাছের নিচে এসে কথা বলতে থাকে। কথার মাঝে মুই হঠাৎ স্টিল লেককে বলে আমি তোমাকে পছন্দ করি। তখন স্টিল লেক বলে আমিও তোমাকে পছন্দ করি। মুই বলে তাহলে তো তুমি আমাকে ভালোবাসো, তাই না? কিন্তু স্টিল লেক বলে না, এরকম তো নয়, তুমি শুধু আমার ভালো বন্ধু, আর আমি তোমাকে বন্ধুর মতনই পছন্দ করি, ভালোবাসি না। এই কথা শুনে মুই অনেক কষ্ট পাই এবং সেখান থেকে চলে যাই। আর সেই রাতের মতো তাদের আড্ডা এখানেই শেষ হয়ে যায়। পরদিন সকালে তাদের ফাইনাল ম্যাচ শুরু হয়। কিন্তু তাদের বিপক্ষে যারা ছিল তারা মেয়ে নাকি ছেলে এটা আমি নিজেও বুঝতে পারি না, যার কারণে এই মেয়ে ছেলের চক্করে পড়ে আমি তাদের দলের নামই ভুলে যাই। তাই আমরা তাদের দাড়ি গোপের দল বলে ডাকবো। তাদের এই কঠিন নামের সাথে তাদের খেলাও খুব কঠিন ছিল। তারা বল নিয়ে খুব সহজেই সবাইকে পাশ কাটিয়ে গোলকিপারের কাছে চলে যায়। কিন্তু গোলপোস্টে ছিল শাওলিন কুংফু মাস্টার লাইটিং হ্যান্ড। সে এক হাতেই তাদের শক্তিশালী শট আটকে দেয়। এরপর সবাই এক এক করে গোলপোস্টে এসে প্লান্টিকের মতো শট দিতে থাকে, কিন্তু লাইটিং হ্যান্ড সব আটকে দেয়। এরপর সে বলটি হাতে নিয়ে এত জোরে মারে যেটা দাড়ি গোপের গোলপোস্টে গিয়ে গোল হয়ে যায় এবং শাওলিন কুংফুদের টিম জিতে যায়, যার ফলে তারা ফাইনাল ম্যাচে উঠে যায়। কিন্তু ফাইনাল ম্যাচে রয়েছে হাঙের দল, মানে হাঙের দলের বিপরীতে তাদের খেলতে হবে। এরপর ফাইনাল খেলা শুরু হওয়ার আগে স্টিল লেক মুয়ের সাথে দেখা করতে তার দোকানে যায়। কিন্তু দোকানের মালিক বলে মুই এখানে নেই, আমি তাকে মেরে ফেলেছি। স্টিল লেক এই কথা শুনে অনেক রেগে যায় এবং বলে তুমি ওকে মারতে পারো না। আর সে একটি বোর্ডে ঘুষি মারে। তার ঘুষির পাওয়ার দেখে দোকানের মালিক অনেক ভয় পেয়ে যায় এবং সব কিছু বলতে শুরু করে। সে বলে মুই এখানে মিষ্টি রুটি বানাতো, কিন্তু কিছুদিন ধরে সে চিনির বদলে লবণ দিচ্ছিল। মিষ্টি রুটির বদলে লবণের রুটি তৈরি হচ্ছিল। আর আমার দোকানের কাস্টমাররা শুধু মিষ্টি রুটি খেতে পছন্দ করে, তাই তার এই বেখেয়ালি কাজের জন্য আমি তাকে তাড়িয়ে দিয়েছি। তখন স্টিল লেক চিন্তায় পড়ে যায়। স্টিল লেক সেখানে পড়ে থাকা কিছু রুটি থেকে একটি রুটি নিয়ে খেতে শুরু করে, আর সেটি সত্যিই লবণাক্ত ছিল। স্টিল লেক তখন বুঝতে পারে মুই রুটি বানানোর সময় অনেক কান্না করত, তাই তার চোখের পানি মিষ্টি রুটিতে পড়ে লবণাক্ত হয়ে যেত। তখন সে বুঝতে পারে সেই দিন সে অনেক কষ্ট দিয়ে ফেলেছে মুইকে।
স্টিল লেগ এটা বুঝে সেখান থেকে চলে যায়। ফাইনাল ম্যাচের জন্য টিম ইভিল ভার্সেস টিম শাওলিনের ফাইনাল খেলা। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে শুরু হয়ে যায় এই খেলা। এই ভয়ঙ্কর খেলা টিম ইভিলের কোচ হাংকে দেখলে মনে হয় তার কোনো টেনশনই ছিল না। অন্যদিকে শাওলিনের কোচ গোল্ডেন লেগ অনেক খুশি ছিল, কারণ ম্যাচ জিতলে তারা অনেক ধনী হয়ে যাবে। এরপর রেফারি বাঁশিতে ফুঁক দেওয়ার সাথে সাথেই খেলা শুরু হয়ে যায়। কুংফুদের দল কঠিন কঠিন ড্রিবলিং করে স্টিল লেগ চলে যায় তাদের গোল পোস্টে। এরপর সে এমন একটা কিক দেয় যে বল পুরো আগুনের গোলাতে পরিণত হয়, কিন্তু সেই আগুনের গোলা টিম ইভিলের গোলকিপারে এক হাত পকেটে রেখেই ধরে ফেলে। এটা দেখে পুরো টিম অবাক হয়ে যায়। স্টিল লেগ বলে, আমার পায়ের শক্তি কি শেষ হয়ে গেল নাকি? তখন হাং হেসে এসে বলে, আমেরিকার ড্রাগস খুব ভালোই কাজ করছে তাহলে। মানে ম্যাচ শুরু হওয়ার আগে হাং তার দলকে সেই লেভেলের ড্রাগস দিয়েছে, যার ফলে তার প্লেয়াররা হাই এনার্জেটিক হয়ে আছে। এরপর টিম ইভিলের গোলকিপার স্টিল লেগকে বল ফেরত দেয়, তাকে আবারও গোল করার সুযোগ দেয়। তখন স্টিল লেগ এত জোরে শট দেয় যেটা রকেটের গতিতে যেতে থাকে, কিন্তু সেই শট তার কাছে গিয়ে বাচ্চা হয়ে যায়। তাকে আরেকটি শট দিতে দেয়, কিন্তু এরপরও কোনো কাজ হয় না। তখন শাওলিন কুংফু মাস্টাররা বুঝে যায় এরা মানুষ রূপে নেই, এরা এক একটা এলিয়েন হয়ে গিয়েছে। এরপরে সেই গোলকিপার বল হাতে নিয়ে এত জোরে একটা থ্রো করে যে বল গিয়ে আঘাত করে লাইডিং হ্যান্ডের হাতে। লাইডিং হ্যান্ড তো বুঝতে পারেনি এরা কি জিনিস, তখন সেও টিম ইভিলের গোলকিপারের মতো চ্যালেঞ্জ ছুড়ে মারে তাদের দিকেই। এরপর এমন একটি কিক মারে যে তার পুরো হাত আগুনে পুড়ে যায়, আর তাকে বলের সাথে শট দিয়ে গোলপোস্টের বাইরে বের করে দেওয়া হয়। এরপর আহত লাইটিং হ্যান্ড মাঠ ছেড়ে চলে যাওয়ার সময় শাওলিন টিম তাকে লাল সালামি দিয়ে বিদায় দেয়। এরপর খেলায় নতুন চমক আসে। সেখানে দেখা যায় শাওলিন কুংফু দলের সবার যে যে স্কিল ছিল তার চেয়ে 10 গুণ বেশি স্কিল রয়েছে টিম ইভিলের প্লেয়ারদের। তারা সবাই মিলে বেধরম মার দিতে থাকে শাওলিন টিমদের। খেলার সাথে সাথে তারা তাদের আহত করতে থাকে। এভাবে কিছু সময় পর হাফ টাইম হয়ে যায়। এরপর ড্রেসিং রুমে দেখা যায় সব প্লেয়াররা মরার মতো হয়ে পড়ে আছে। তখন তাদের কিছু প্লেয়াররা প্রাণ ভিক্ষা চেয়ে তাদের টিম ছেড়ে চলে যায়। তখন আয়রন শার্ট বলে, আমি এবার গোলকিপার হব, কিন্তু তারা এবার 11 জন থেকে 8 জন হয়ে যায়। তখন তারা বলে 8 জন নিয়েও ওদের হারানো সম্ভব। আর তখন গোল্ডেন লেগ এসে তাদেরকে বোঝায় যে তোমরা মনোবল হারিও না, সবাই এক হয়ে অনেক কিছু করা পসিবল। তো একটু পর মোটিভেট হওয়ার পর তারা 8 জন মিলে আবারও খেলা শুরু করে। তখন আয়রন শার্ট গোলকিপারে দাঁড়ালে সবাই তাকে টার্গেট করে। তখন একের পর এক তার দিকে বল ছুঁড়ে মারতে থাকে। মনে হচ্ছিল তার দিকে বল না, যেন বোমা মারা হচ্ছিল। হঠাৎ একটি বল সে তার পেটে আটকে নেয় এবং সেটাকে এত জোরে ছুঁড়ে মারে যে বলের সাথে সাথে টিম ইভিলের 2 প্লেয়ার উড়ে যায়। তখন বল চলে যায় শাওলিন কুংফু প্লেয়ারদের পায়ে। তখন বল নিয়ে তারা কঠিন কঠিন ড্রিবলিং করে স্টিল লেগের কাছে বল পাস করে দেয়। স্টিল লেগ কঠিন একটা বাইসাইকেল শট দিলে বলটি গোলকিপারের কাছে গিয়ে সুইচিং করে অন্যদিকে গোল হতেই যাচ্ছিল। ঠিক তখনই গোলকিপার গোলবারে ধাক্কা দিয়ে সেটিকে আটকিয়ে দেয়। এটা দেখে টিম ইভিল আরও ক্ষেপে যায়। এবার আয়রন শার্টকে এমন এক শট দেয় যে তার মরার মতো অবস্থা হয়ে যায়। তাকে দ্রুত হসপিটালে পাঠানো হয়। কিন্তু খেলা তো এখনই শুরু করতে হবে, আর তাদের কাছে বর্তমানে কোনো গোলকিপারও ছিল না। তখন তাদের দলের একজন প্লেয়ার কম হয়ে যাওয়ার কারণে রেফারি বাঁশিতে ফুঁক দিয়ে খেলাটি শেষ করতেই যাবে। ঠিক সেই সময় এক টাকমাতা লোক এসে হাজির হয়। সে বলে, আমি এই টিমের গোলকিপার হতে চাই। স্টিল লেগ তাকে দেখেই চিনে ফেলে, কেননা এটা হচ্ছে মুই। সে মুইকে জিজ্ঞেস করে, এটা তুমি কি করেছো, মাথা নেড়া করেছো কেন? আর ওদের সাথে আমরা কোনোভাবে জিততে পারবো না। তখন মুই বলে, আমি পারবো। এটা বলে সে স্টিল লেগকে এক জোড়া জুতো দেয় আর বলে, তোমার জুতোগুলো ভালো না, তুমি এগুলো পরে নাও। এরপর মুই গোলকিপার হিসেবে খেলতে নামে, কিন্তু সে ভুল করে টিম ইভিলের গোলপোস্টে গিয়ে দাঁড়ালে সবাই তাকে নিয়ে হাসাহাসি করে। শাওলিন টিমদের আর বুঝতে বাকি থাকে না যে সে কি পারবে। এবার মুই তার গোলপোস্টে গিয়ে বাচ্চা ছেলেদের মতো একটি কিক দিলে সেই বল টিম ইভিলের প্লেয়ারদের পায়ে পড়ে। আর এই সুযোগে সেই প্লেয়ার তার সর্বোচ্চ গতি দিয়ে বলটিকে কিক মারে। বল তুফানের গতিতে মুইয়ের দিকে যেতে শুরু করে, কিন্তু মুই সেটাকে খুব সহজেই সেভাবে ধরে ফেলে যেভাবে সে রুটি বানাতো। এটা দেখে সবাই খুশি হয়ে যায়, আর মুই সেই বলকে নিজের এক আঙ্গুলের উপর জোরে জোরে ঘুরাতে থাকে। এরপর বলটাকে 2 হাত দিয়ে ঘুরিয়ে স্টিল লেগের দিকে দিয়ে দেয়। এবার স্টিল লেগ আর ভুল করে না, অনেক উঁচুতে উড়ে সে চোরকের মতো ঘুরতে থাকে। আর মুয়ের দেওয়া সেই জুতো দিয়ে অতি শক্তিশালী একটি শট দেয়। এই শটটা এত শক্তিশালী আর মারাত্মক ছিল যে সেখানে টর্নেডো শুরু হয়ে যায়। আর সেই বলের আঘাতে পুরো ইভিল টিম ছিন্নভিন্ন হতে থাকে। বলের বাতাসে গোলকিপারের পুরো কাপড় উড়ে যায় এবং গোল হয়ে যায়।
এইভাবে সেই ফাইনাল ম্যাচ কুংফু মাস্টাররা জিতে যায়। অন্যদিকে হাংয়ের ব্যাপারে সবাই সব কিছু জেনে যায়, মানে সে তার প্লেয়ারদের ড্রাগস দিয়ে মাঠে নামিয়েছে। এরপর তাকে ফুটবল অ্যাসোসিয়েট থেকে চিরদিনের জন্য বের করে দেওয়া হয়। হাং এই ব্যথা সহ্য করতে না পেরে দ্রুম করে সিঁড়ি দিয়ে নিচে পড়ে যায় এবং শাওলিন কুংফু মাস্টারদের টিমের সবাই ধনী হয়ে যায়। আর সিনেমার লাস্টে দেখানো হয় কুংফু এখন অনেক জনপ্রিয় হয়ে গিয়েছে। কুংফু নিয়ে এখন পুরো দুনিয়াতে চর্চা হয়। মানুষ তাদের দৈনন্দিন কাজ এখন কুংফুর মাধ্যমে করে, মানে কুংফু এখন তাদের জীবনের একটা অংশ হয়ে গিয়েছে। তখন দেখা যায় যে মেয়েটা মুভির শুরুতে কলার খোঁচার উপরে স্লিপ খেয়ে পড়ে গিয়েছিল, সে এখন অনেক ভালো কুংফু জানে। সে কলার খোঁচার উপর স্লিপ খেয়ে 3 ঘুরপাক দিয়ে আবার দাঁড়িয়ে যায়। আর এটাই ছিল স্টিল লেকের এতদিনের স্বপ্ন। এরপর খবরের কাগজে দেখা যায় স্টিল লেক আর মুইও একসাথে মিলে গিয়েছে। আর এই কুংফু জগতের মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দেবেন। আর এই রকম মুভির এক্সপ্লেন পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।